সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয় যে যেখানে আছো ভালো আছো। এই করোনাকালীন সময়ে বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের আজকে অনেকগুলো ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা আবারও হাজির হয়েছি এই অনলাইন ক্লাসে। তো সোজা চলো আমরা দেখে আসি আমাদের আজকের আলোচনা সূচিতে কি কি আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের কোর্স কোড 21701। আমাদের কোর্সের নাম হলো বলবিদ্যা, আর লেকচার নম্বর হলো আজকে আমাদের 11 নম্বর ক্লাস হতে যাচ্ছে। লেকচারের শিরোনাম হলো বস্তুসমূহের সংঘর্ষ। আর এ পর্যায়ে আমি তোমাদের সাথে আছি বি.এম. নাহিদ নেওয়াজ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। আমি বর্তমানে সরকারি এম.এম. কলেজ যশোরে কর্মরত রয়েছি। আর এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে nahit121phy@gmail.com। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাই আমাদের আজকের আলোচ্য সূচিতে দেখি কি কি আছে। আলোচ্য সূচিতে অলরেডি আমরা পেয়ে গেছি, কিন্তু যে আমরা আজকে যেটা পড়বো সেটা হলো বস্তু সমূহের সংঘর্ষ। এই দেখো এখানে আছে, শিরোনাম হলো বস্তু সমূহের সংঘর্ষ। তাহলে আমরা দেখি শিরোনামের সাথে আলোচ্য সূচির কি মিল আছে। বলা হয়েছে সংঘর্ষ কি, এর প্রকার ভেদ উদাহরণ লিখো। অস্থিতিস্থাপক সংঘর্ষের পর গতিশক্তি হ্রাস পায়। তো আমরা এখানে একটু তোমাদেরকে বলে রাখি সংঘর্ষ আসলে কি, এর প্রকার ভেদ আমরা আলোচনা করব। তার আগে আমরা আসলে সংঘর্ষ কি সেটা আমরা একটু শিখবো। এই ক্ষেত্রে সংঘর্ষ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। কিভাবে বিভিন্ন ধরনের হতে পারে খেয়াল করো। দুইটা বাস মুখোমুখি সংঘর্ষ হতে পারে, অথবা একটা বাস একটা ট্রাকের সংঘর্ষ হতে পারে। বিভিন্ন ধরনের কিন্তু চলমান গাড়ির সাথে একটা স্থির গাড়ির সাথে সংঘর্ষ হতে পারে। অথবা তুমি খেলা হচ্ছে ফুটবল মাঠে, হয়তো বা সেই আর্জেন্টিনা কিংবা ব্রাজিলে খেলা হচ্ছে, তুমি আমাদের এখানে দেখো যে ঠিকই মারামারি শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা ব্রাজিল খেলা হচ্ছে, হয়তো আর্জেন্টিনা জিতে গেছে, ব্রাজিল পক্ষ, অথবা ব্রাজিল জিতে গেছে, আর্জেন্টিনারা মারামারি শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু এক ধরনের সংঘর্ষ। আবার ক্রিকেট খেলার মাঠে হয়তো তুমি খেলা দেখছো, মাঠে খেলা চলছে, সেটা নিয়ে হয়তো স্টেডিয়ামে মারামারি শুরু হয়ে গেছে, স্টেডিয়াম ভাঙচুর হয়ে গেছে। হতে পারে, এগুলো অনেকভাবে সংঘর্ষ কিন্তু হতে পারে। তো আবার এই সংঘর্ষের হওয়ার প্রকার ভেদ আছে। যেমন একটা বাসের সাথে যদি একটা বাইসাইকেলের সংঘর্ষ হয়, সেটা যেমন এক ধরনের হবে না, তদ্রুপ আবার একটা দুইটা বাস মুখোমুখি সংঘর্ষ হলো কিন্তু একই ধরনের ঘটনা ঘটবে না। আবার একটা যদি উড়ন্ত কোনো কিছুর সাথে যদি একটা এরোপ্লেনের ধাক্কা লাগে, তাহলে কিন্তু একই ধরনের সংঘর্ষ হবে না। কেন? এরোপ্লেন কিন্তু বেশি গতিপ্রাপ্ত, বা ওইখানে কিন্তু বেশি গতিপ্রাপ্ত। তো আমরা এগুলো উদাহরণের সাথে যদি একটু মিলাই নিই, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। এখানে একটু ছবি দেখলে বুঝবা। সংঘর্ষের সংজ্ঞা দেওয়া রয়েছে যে বিচ্ছিন্ন ঘটনায় দুই বা ততোধিক বস্তু তুলনামূলকভাবে শক্তিশালী বলকে অতি অল্প সময়ে পরস্পরের উপর প্রয়োগ করে, তাকে সংঘর্ষ বলে। যেমন আমি যেটা বলতে থেমে গেছিলাম, যে একটা উড়োজাহাজের সাথে যদি একটা চলমান কোনো কিছু ধাক্কা লাগে, অর্থাৎ আকাশে ভ্রাম্যমান কোনো কিছুর সাথে ধাক্কা লাগে, তাহলে কিন্তু এক্ষেত্রে উড়োজাহাজ কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। কেন বেশি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে উড়োজাহাজ যখন চলে তার কিন্তু গতিবেগ বেশি। আর কম গতি সম্পন্ন যখন একটা বস্তু তার সাথে সংঘর্ষ হয়, তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। তখন এই যে ধাক্কা লাগে, তখন ওই উড়োজাহাজও কিন্তু ওই বস্তুটার উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলশ্রুতিতে কিন্তু ওই উড়োজাহাজটা কিন্তু উল্টে যেতে পারে বা আগুন ধরে যেতে পারে। এই কারণে ওই উড়োজাহাজই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যার বেগ যত বেশি থাকবে, ওই বস্তু তুলনামূলক তত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা এখানে দুইটা চিত্র, একটা চিত্র আছে দেখো, একটা বাসের সাথে একটা প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করলে বুঝবে, একটা বাসের সাথে যদি প্রাইভেট কারের সংঘর্ষ হয়, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট কার কিন্তু ছোট আর বাস কিন্তু বড়। এক্ষেত্রে সংঘর্ষে কিন্তু দুই ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি বাসটা উল্টে যায়, তাহলে বাসের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। আবার প্রাইভেট কারটা যদি বাসের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু প্রাইভেট কারের যাত্রীরা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমরা এখানে দুইটা সংঘর্ষের উদাহরণ দেখতেছি, দুইটা চিত্র। এখানে খেয়াল করো, এখানে একটা ফুট ওভারব্রিজ রয়েছে, কিন্তু এই বাসটা হয়তো খেয়াল করতে পারেনি, সে কিন্তু ঠিকই ওই ফুট ওভারব্রিজ এসে মেরে দিয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি দেখো যে ফুট ওভারব্রিজটার সাথে মেরে দিয়েছে, অর্থাৎ এই রাস্তাটা যদি ফাঁকা থাকতো তাহলে কিন্তু সে বের হয়ে যেতে পারতো। এটা এক ধরনের সংঘর্ষ। আবার একটা খেয়াল করো, এখানে কিন্তু একটা প্রাইভেট কারের সাথেও কিন্তু আবার একটা বাসের সংঘর্ষ হয়েছে। বাসটা সম্ভবত প্রাইভেট কারটা সামনে ছিল, বাসটা পিছন থেকে এসে ধাক্কা দিয়েছে। অনেক ভাবে কিন্তু তোমাদের সংঘর্ষগুলো ঘটতে পারে। তো আমরা এই সংঘর্ষগুলো আসলে এটাও কিন্তু ফিজিক্সের একটা অংশ। এই সংঘর্ষ নিয়ে কিন্তু সংঘর্ষ কেন ঘটে, সংঘর্ষ কিভাবে হয়, কোন সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এইগুলো কিন্তু সব আমাদের এই ফিজিক্সে আলোচনা করা হয়। আমরা কিন্তু এটা ম্যাথমেটিক্স দিয়ে বোঝাতে পারি যে এটা কেন বেশি ক্ষতিগ্রস্ত হয় আর এটা কেন কম ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা একটু দেখে আসি, সংঘর্ষের উদাহরণটা একটু দেখে আসি। সরি, কত প্রকার সংঘর্ষের প্রকার ভেদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কারে বলতে খেয়াল করে দেখো, কোন সংঘর্ষে সিস্টেমের গতিশক্তি অপরিবর্তিত থাকলে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তোমাদের একটু একটু খেয়াল করতে হবে এবার, কোন সংঘর্ষের সিস্টেমের গতিশক্তি অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে মানে খেয়াল করো, 1945 সালের 15 আগস্ট, 1945 সালের 6 ও 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকির উপরে দুটা বোমা ফেলা হয়েছিল। এটা ছিল পারমাণবিক বোমা। আর এই পারমাণবিক বোমা যে ফেলা হয়েছিল, এই পারমাণবিক যে কণাগুলো আছে আজকের দিন পর্যন্ত কিন্তু ওই শক্তি কিন্তু একই রূপে আছে। অর্থাৎ 1945 সালে আঘাত করা হয়েছে বলেই 2020 সালে এসে তার ক্রিয়াকাল কমে গেছে কিংবা তার শক্তি কমে গেছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। অর্থাৎ ওই সময়ও যে পরিমাণ শক্তি ছিল এখনো কিন্তু সেই একই পরিমাণ শক্তি আছে। হ্যাঁ, তবে কণা বিলুপ্ত হয়েছে, যেহেতু ওই প্রথম অবস্থায় বোমা যতটুকু ছিল বর্তমানে কিন্তু সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে 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 একটা জায়গায় চলে একটা কম হয়ে গেছে। এই কারণে হয়তো আঘাতটা কম মনে হচ্ছে, কিন্তু গতিশক্তি কিন্তু একই রয়েছে। অস্থিতিস্থাপক সংঘর্ষ, কোন সংঘর্ষে সিস্টেমের গতিশক্তি হ্রাস বা বৃদ্ধি পেলে তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। যেমন দুটি বৃহৎ বস্তুর মধ্যে এই ধরনের সংঘর্ষ হয়। যেমন এখানে দুইটা কথা বলা হয়েছে, খেয়াল করো, একটা হচ্ছে গতিশক্তি হ্রাস পায় আর একটা হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি কখন হ্রাস পায় কখন বৃদ্ধি পায় খেয়াল করলে তুমি বুঝতে পারবা। যদি দুইটা বস্তু সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয় তখন কিন্তু সে থেমে যায়, কোন একটা জায়গায় আঘাত লাগার পরে হয় থেমে যায়, ছিটকে যায়, তার শক্তি কিন্তু হ্রাস পায়। কিন্তু যদি এরকম হয় যে একটা রাস্তা দিয়ে একজন বাইসাইকেল চালায় যাচ্ছে, হঠাৎ করে পিছন থেকে আরেকজন এসে ধাক্কা দিয়েছে, এটাও কিন্তু এক ধরনের সংঘর্ষ। সে বুঝতে না পেরে বাইসাইকেলের উপরে এসে পড়তে পারে, অথবা একটা হালকা করে একটা প্রাইভেট কার হয়তো ওই বাইসাইকেলকে ধাক্কা দিয়েছে, বাইসাইকেল তার ব্যালেন্স ঠিক রেখে ঠিকই সামনের দিকে চলে গেছে, তখন তার কিন্তু শক্তি বৃদ্ধি পেয়েছে, গতিশক্তি বৃদ্ধি পেয়েছে। এগুলো তোমরা আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদের আসলে আছে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা এগুলো এগুলো দেখতে পারো। তো ঠিক আছে, চলো যাই আমরা পরবর্তীতে। এটা ছিল মোটামুটি সংঘর্ষের প্রকারভেদ। তো আমরা যদি এক নজরে বলি তাহলে সংঘর্ষ হলে, ও এখানে একটা শব্দ কিন্তু আমরা ইউজ করেছিলাম, তোমরা হয়তো সংঘর্ষের সংজ্ঞার মধ্যে পেয়েছো, একটা শব্দ কিন্তু ছিল যে বিচ্ছিন্ন ঘটনায়। খুব খুব ভালো একটা কথা কিন্তু এখানে আমি হাইড করে গেছিলাম, খেয়াল করতে পারিনি। যে বিচ্ছিন্ন ঘটনায় মানে কি, মানে এই ঘটনা কিন্তু তোমার অনাকাঙ্ক্ষিত, তুমি কিন্তু চিন্তা করে কিন্তু আনতে পারোনি। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে সেই হয়তো জার্মানিতে, তুমি এখানে বসেই তুমি কিন্তু মারামারি শুরু করে দিয়েছো। এটার সাথে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়াররাও জড়িত না, কেউ জানেও না। আবার এই এই যে একটা বাস আর একটা প্রাইভেট, এরা কিন্তু একে অপরকে সাইড দিয়ে একে অপরকে বাসায় কিন্তু গাড়ি চালাচ্ছে, কিন্তু ঠিকই এই ঘটনা কিন্তু রাস্তার মাঝখানে এসে ঘটে গেছে, কিছুই করার ছিল না। এটা না অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন ঘটনা বলি আমরা একে। তো যাই হোক, এখানে সংঘর্ষের প্রকারভেদ বলেছি। সংঘর্ষের প্রকারভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেটা শক্তি অপরিবর্তিত থাকে কিংবা সংরক্ষিত থাকে সেটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যেটাই সিস্টেমের শক্তি গতিশক্তি হ্রাস বা বৃদ্ধি পায় সেটাকে বলা হয় আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমাদের কাজ হবে এই স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষের পার্থক্যটা সুন্দর করে বাসায় ডিজাইন করে পড়ে ফেলা, তাহলে তোমরা কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবা। আমরা পরবর্তী প্রশ্নে তাহলে সরাসরি চলে যাই। কি আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? না স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। তাহলে তোমাদেরকে আমরা পরবর্তী ধাপে চলে যাই। প্রমাণ করো যে অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি হ্রাস পায়। আমরা কিন্তু
বলেছি অস্থিরতা এবং সংঘর্ষ কিন্তু গতিশক্তি বৃদ্ধিও পেতে পারে, কিন্তু আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করব সেটা হলো গতিশক্তি হ্রাস হয়। তোমাদেরকে আমি অনেকগুলো ক্লাস ইতিমধ্যে নিয়েছি, প্রতিটা ক্লাসেই কিন্তু আমি একটা কথা বলেছি যে তোমরা যদি চিত্রটা বুঝতে পারো, আমি আবার বলতেছি ফিজিক্সের ম্যাক্সিমাম যে আমাদের প্রমাণ করো বলো, যেখানে আমাদের গাণিতিক ব্যাপার রয়েছে, সেগুলো যদি তোমরা চিত্রের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে পড়ে ফেলতে পারো বা মুখস্থ রাখতে মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই জিনিসগুলো ভোলার কোনো সুযোগ নাই। কিন্তু তোমরা যদি চিত্র বাদে যদি আলাদা মুখস্থ করার চেষ্টা করো, তাহলে একসময় কিন্তু তোমরা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মনে থাকবে না, এবং তোমরা কিন্তু ওই ম্যাথমেটিক্স বা ওই প্রশ্ন কিন্তু ভুল করে বাড়ি আসার সুযোগ আছে, পরীক্ষার হলে যে তুমি ভুল করার সুযোগ আছে। এখানে তোমাদেরকে অনুরোধ করবো, যদি তোমরা যদি চিত্র ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদেরকে আর কেউ আটকায় রাখতে পারবে না। আমি এখানে চিত্রটা বর্ণনা দিচ্ছি, একটু খেয়াল করে শুনতে হবে তোমাদের। এ এবং বি অবস্থানে দুইটা বস্তু আছে, যাদের ভর হলো m1 এবং m2। আমি আবারও বলতেছি, এখানে এ আর বি অবস্থান দিতেই হবে এমন কোনো কথা নাই। তোমরা যে কোনো নাম্বার এখানে ইউজ করতে পারো, সিডি দিতে পারো, পি কিউ দিতে পারো, এম এন দিতে পারো। তো আমরা যেহেতু এ বি দিয়ে শুরু করি, এই কারণে আমরা এ দিয়েছি। আর এ অবস্থানে বস্তুর ভর হলো এম এ, আর বেগ হলো ভি এ ওয়ান। এখানে এ ওয়ান দিতেই হবে এমন কোনো কথা নাই, এ বস্তুর অবস্থান, এই কারণে আমরা এ ওয়ান দিয়েছি। বি বস্তুর অবস্থান, তাই বি ওয়ান দিয়েছি। এখানে তুমি ভি ওয়ান ভি টু দিয়েও করতে পারো, ইউ ওয়ান ইউ টু দিয়েও করতে পারো, কোনো আপত্তি নাই। তাহলে একটু খেয়াল করতে হবে, আমরা এখানে দুইটা বস্তু, একটা হলো এম এ ভরের বস্তু আর একটা হচ্ছে এম বি ভরের বস্তু, একটা এ অবস্থানে আছে, একটা বি অবস্থানে আছে। তাদের বেগ যথাক্রমে ভি এ ওয়ান এবং ভি বি টু। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এখন সংঘর্ষ তাদের মধ্যে কিন্তু হয়নি, তারা পথ চলছে, চলতে চলতে কোনো একটা সময় যে তারা আঘাত করেছে, একটা আরেকটার সাথে আঘাত প্রাপ্ত হয়েছে। দেখো খেয়াল করো, আঘাত হওয়ার পরে দেখো তারা একত্রিত হয়ে একটা নির্দিষ্ট বেগ, এই যে ভি এ টু আর ভি বি টু, এই দুটা বেগ একত্রিত হয়ে ভি টু বেগে রূপান্তরিত হয়েছে, হয়ে তারা একত্রিত হয়ে পথ চলা শুরু করেছে। কি এই পর্যন্ত কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমি এক নজরে যদি বলি বা একবারে যদি বলি, তাহলে তুমি একটু ভালো করে শুনতে হবে। মনে করি এ ও বি অবস্থানে দুটি বস্তু আছে, তাদের ভর যথাক্রমে এম এ এবং এম বি, এবং বেগ যথাক্রমে ভি এ ওয়ান এবং ভি বি টু। কোন একটি সময় তাদের মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে বস্তুদ্বয় একত্রিত হয়ে চলতে শুরু করলো। যখন সংঘর্ষ হয় তখন তাদের বেগ যথাক্রমে ভি এ টু এবং ভি বি টু হয়, আর এই দুইটি বেগ একত্রিত হয়ে ভি টু বেগ প্রাপ্ত হয়, এবং সংঘর্ষের পরে তারা একত্রিত হয়ে পথ চলা শুরু করে। কি বোঝা যায়? জি স্যার। তাহলে আমরা দেখো ওই কথাগুলোই উপরে আসলে লেখা রয়েছে। মনে করি কোন সিস্টেমের দুটি বস্তু এ ও বি এর ভর যথাক্রমে এম এ এবং এম বি, তাদের বেগও ওখানে উল্লেখ করা উচিত ছিল, ভি এ ওয়ান এবং ভি বি টু। এদের মধ্যে অস্থিরতা এবং সংঘর্ষ সংঘটিত হয়। ধরি সংঘর্ষের পর দুটি বস্তু একীভূত হয়ে সামনের দিকে অগ্রসর হয়, তখন তাদের বেগ হয় ভি এ টু সমান ভি বি টু সমান ভি টু। তাহলে এ পর্যন্ত আমরা এখন সংঘর্ষের পূর্বে খেয়াল করতে হবে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে। এই যে সংঘর্ষের পূর্বে আমাদের এখন ভরবেগ বের করতে হবে আর গতিশক্তি বের করতে হবে, আবার সংঘর্ষের পরের ভরবেগ বের করতে হবে, সংঘর্ষের পরের গতিশক্তি বের করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ইতিমধ্যে বের করেছি, সম্ভবত আমাদের 6 নম্বর কি 7 নম্বর ক্লাসে, আমার ক্লিয়ার মনে নাই, ওইখানে কিন্তু আমরা এগুলো কিন্তু ভরবেগ কিভাবে বের করতে হয় সেগুলো কিন্তু আমরা শিখেছি। তো আমরা দেখি সংঘর্ষের পূর্বে আমাদের কি 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 ছিল, আমরা একটু দেখে আসি। এখানে আমরা ওই ছবিটা আবার এখানে সামনে রেখেছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কিভাবে বুঝতে সুবিধা হবে? আমরা যখন ভরবেগ বের করব, তাহলে এই অবস্থানে ভরবেগ মানে এম এ ভরের বস্তুর ভরবেগ হবে এম এ ভি এ ওয়ান, অথবা সংঘর্ষের পূর্বে যদি আমরা ভরবেগের যোগ করি, তাহলে এম এ ভি এ ওয়ান প্লাস এম বি ভি বি ওয়ান হবে। আবার যদি গতিশক্তি যোগ করি, তাহলে এম এ হাফ এম এ ভি এ ওয়ান তার স্কোয়ার প্লাস হাফ এম বি ভি বি ওয়ান তার স্কোয়ার। এটা হলো সংঘর্ষের পূর্বের ঘটনা বলতেছি। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে দুইটা ঘটনা পাবো। ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি, ভরবেগের নিত্যতা সূত্র তো আমরা এর আগেও শিখেছি, যে আদি ভরবেগের সমষ্টি হবে চূড়ান্ত ভরবেগের সমষ্টি সমান। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি কিন্তু আলাদা আলাদা করে বলেছিলাম একটু আগে, যে এই বস্তুর ভরবেগ এম এ ভি এ ওয়ান, বি বস্তুর ভরবেগ আদি ভরবেগ এম বি ভি বি ওয়ান। এবার যদি এই দুটোর যোগ করি, সংঘর্ষের পূর্বের যোগ করি, তাহলে এম এ, এই দেখো এম এ ভি এ ওয়ান প্লাস এম বি ভি বি ওয়ান, এটা হলো সংঘর্ষের পূর্বে। ঠিক সংঘর্ষের পরের পার্টটা খেয়াল করো, এম কেন এম এ প্লাস এম বি টু ভি টু, কেন
এখানে আসলে ছিল এম এ ভি এ টু প্লাস এম বি ভি বি টু, আর আমরা এই দুইটা সমান একটু আগে খেয়াল করে দেখো, এই ভি এ টু ভি বি টু সমান ধরেছি ভি টু, এই দেখো ভি টু ধরেছি। যেহেতু ভি টু ধরেছি, এই ভি এ টু এবং ভি বি টু সমান ভি টু ধরেছি, এই কারণেই আমরা একা সোজা লিখে দিয়েছি, দুটো কমন আছে, ভি টু উভয়ের মধ্যে আছে, ভি টু কমন এসে এম এ প্লাস এম বি, আর কোনো কাজ করি। এই পর্যন্ত সবাই বুঝতে পারো কিনা? জি স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে এগুলো আসলে আমাদের পিছনের জ্ঞান থেকে কিন্তু আমরা এগুলো কিন্তু সহজে করতে পারি। এবার ভরবেগের নিত্যতার সূত্রে যদি আমার আদি মানে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পূর্বে এবং পরে সমান হয়, গতিশক্তিটাও কিন্তু আমরা দেখে আসতে পারি। সংঘর্ষের পূর্বে সিস্টেমেটিক গতিশক্তি এখানে আলাদা আলাদা করে দেখানো হয়েছে সম্ভবত। সংঘর্ষের পূর্বে সিস্টেমেটিক গতিশক্তি K1 সমান হাফ এম ভি স্কয়ার, ফর্মুলাটা হলো হাফ এম ভি স্কয়ার। তাহলে এটা সংঘর্ষের পূর্বে, তাহলে পূর্বে আসছে বস্তু দুইটা, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে একটা এ অবস্থানে আছে, একটা বি অবস্থানে আছে, অর্থাৎ একটা এম এ ভরের বস্তু আর একটা হচ্ছে এম বি ভরের বস্তু। তাহলে এটা হলো এম এ ভরের বস্তুর গতিশক্তি হাফ এম এ ভি ওয়ান স্কয়ার, A1 ভি স্কয়ার, আর এটা হলো হাফ এম ভি স্কয়ার। তাহলে এটা B1 বস্তুর ক্ষেত্রে, ভি B1, এটা কিন্তু একসাথে একটু দূরে সরে গেছে। এটা হচ্ছে এমবি ভরের বস্তুর ক্ষেত্রে, এমবি ভরের বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, ভি মানে হলো ভি বি ওয়ান তার স্কয়ার, এই ভি বি ওয়ান তার স্কয়ার। কি বোঝা যায়? জি স্যার। গুড। তাহলে তো আমরা মোটামুটি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তাহলে আমরা এই পরেরটা কি করতে পারি, সংঘর্ষের পরে সিস্টেমের গতিশক্তি নির্ণয় করে ফেলতে পারি। সংঘর্ষের পরেরটা কিন্তু এটার উপরে স্কয়ার করে দিয়ে যেতে পারে, এই পাশে হাফ পেশায় এটার উপর স্কয়ার করে দিলে কিন্তু হয়ে যায়। দেখে আসে কি করা আছে। সংঘর্ষের পরে সিস্টেমটির গতিশক্তি অনায়াসে কিন্তু ওইখানে বসে আছে, দেখো সংঘর্ষের পরের গতিশক্তি খেয়াল করো, সংঘর্ষের পরের গতিশক্তি খেয়াল করো, এখানে আছে হাফ, ওই যে আমি একটু আগে বললাম এক নম্বর ইকুয়েশনের দুই পাশ যোগ করেছি আর কিছু করিনি। একটু ডিস্টার্ব করতেছে এটা, দেখি এটা মিনিমাইজ করে রাখা যায় কিনা। আচ্ছা, K2 সমান হাফ এম, এটা একটু খেয়াল করো তোমরা যদি এক নম্বর ইকুয়েশনের দিকে খেয়াল করো, এক নম্বর ইকুয়েশনের সমানের ডান পাশ এম এ প্লাস এম বি, এটা হলো মোট ভর, ওই দেখো হাফ এম ভি টু দ্য স্কয়ার। কি বুঝতে পেরেছো কিনা? এটা 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 বোঝা যায় কিনা দেখো। হ্যাঁ, তাহলে K2 সমান আমরা পেয়ে গেছি হাফ এম এ প্লাস এম বি ভি টু দ্য স্কয়ার। তাহলে আমরা দেখো আমাদের যে ইনফরমেশন গুলো দরকার অলরেডি আমরা কিন্তু কালেক্ট করে ফেলেছি। একটা হচ্ছে ভরবেগের আদি ভরবেগের সমষ্টি, শেষ ভরবেগের সমষ্টি উভয় পাশে করে ফেলেছি এক নম্বর ইকুয়েশনে। সিস্টেমের পূর্বে সিস্টেমের গতিশক্তি বের করেছি, সংঘর্ষের পূর্বে সিস্টেমের গতিশক্তি বের করেছি, সংঘর্ষের পরে সিস্টেমের গতিশক্তি বের করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব খেয়াল করো, এইখান থেকে আমরা K1 এবং K2 এর অনুপাত নির্ণয় করে ফেলবো। তার আগে আমাদের একটু কাজ আছে। আমরা যদি ধরে নিই, কোনোভাবে যদি ধরতে পারি যে এই V1 এমবি বরের বস্তু, যে বস্তুটা আছে এটা যদি স্থির করতে পারি, তাহলে এই বস্তু এর সাথে সংঘর্ষ হবে। তখন কি ঘটে, অর্থাৎ এই এর বেগ যদি স্থির হয়, V1 সমান 0 হয়, তাহলে কি হবে খেয়াল করতে হবে একটু। শুরুতেই যদি বি বস্তু স্থির থাকে তাহলে V1 সমান 0 হবে। তাহলে 2 নম্বর সমীকরণ করতে লেখা যায়। 2 নম্বর সমীকরণ কোথায়, এই দেখো 2 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণকে আমরা লিখতে পারি, এখানে যদি বি এটাকে যদি আমি শূন্য ধরি, তাহলে শুধুমাত্র থাকবে K1 সমান হাফ এম এম এ V1 ভি স্কয়ার A1। এখন তোমার প্রশ্ন মনে জাগতেই পারে, স্যার কেন আমি V1 কে স্থির ধরবো, আপনি এম এ কে স্থির করেন। তাহলে মজাটা হলো, এম এ টাকে যদি আমি স্থির করি, তাহলে এম বি ভরের বস্তুর সাথে তার কোনদিন কোনো সংঘর্ষ হওয়ার কোনো সুযোগই নেই। যেহেতু এম ভি ভরের বস্তুটা সামনে, এই কারণে ওই এম ভি ভরের বস্তুটাকে আমরা স্থির করেছি। তাহলে দেখা যাবে যে কোনো একটা সময় এম এ বস্তু এম ভি ভরের বস্তুর উপরে এসে আঘাত করতে পারে, এই কারণে ওইটা আমরা স্থির ধরেছি। 2 নম্বর সমীকরণে জাস্ট ডান পাশের মানটা বসাইছি, K1 এর মানটা। তাহলে K1 হবে হাফ এম ভি স্কয়ার ভি A1 তার স্কয়ার, এটা আমরা মান পেয়ে গেছি অলরেডি। তাহলে আমরা দেখি 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ হতে পাই। এখানে আমার শুধুমাত্র 4 নম্বর সমীকরণ আছে, দেখি 3 নম্বর সমীকরণটা এখানে আমরা আনতে পারি কিনা।
এই দেখো আমরা 3 নম্বর সমীকরণ অলরেডি এনেছি। 3 নম্বর সমীকরণ ওই পৃষ্ঠায় ছিল, এই কারণে আমরা এই পেজে এটা নিয়ে চলে এসেছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। k2 সমান হাফ এম এ বি, হাফ এম বি স্কয়ার আসলে 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণ k2 সমান এখানে কিন্তু এম 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 বি বি মানে ভি বি ওয়ান কোনো বস্তুর কোনো ফাংশন এখানে নাই, এই কারণে হাফ এম এ প্লাস এম বি ভি টু তার স্কয়ার। তাহলে 3 নম্বর 4 নম্বর সমীকরণ হতে পাই, কি করব জাস্ট ভাগ করে ফেললাম k2 ভাগ k1, আর কিছু করে এই দেখো k2 ভাগ k1, এই পাশে k2 ভাগ k1, k2 এর উপরে আছে হাফ এম এ প্লাস এম বি ভি টু তার স্কয়ার, এই যে এখানে আছে হাফ এম এ প্লাস এম বি ভি টু তার স্কয়ার ডিভাইডেড বাই হাফ এম এ ভি স্কয়ার ভি এ ওয়ান স্কয়ার। কি বুঝতে পারো কিনা এই পর্যন্ত সবাই? জি স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে আমরা কিন্তু আমাদের মূল কাজের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছাই গেছি। কিভাবে মূল কাজের কাছাকাছি পৌঁছাই গেছি? এখন আমাদের কাজ হবে এখান থেকে আমাদের যে করেই হোক এই ভি2 এর মানটা বের করা। যদি আমরা ভি2 এর মানটা বের করে যদি এখানে বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। কিভাবে বের করতে পারি সেটাও দেখে আসি। তাহলে আমরা এখানে হাফ হাফ কাটাকাটি করেছি, আর কিচ্ছু করিনি। এই দেখো নিচের হাফ আর উপরের হাফ, এই দুটো হাফ কাটাকাটি করে বলে এম এ প্লাস এম বি ভি টু তার স্কয়ার ডিভাইডেড বাই এম এ ভি এ ওয়ান তার স্কয়ার। এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই। দেখি আমরা পরবর্তীতে কি করতে পারি। 1 নম্বর সমীকরণে ভি বি ওয়ান সমান 0 বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা? এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা গতি শক্তিতে মান বসাইছি, খেয়াল করেছো? এখানে দেখো গতি শক্তিতে বসাইছি, ভি বি ওয়ান সমান গতি শক্তিতে বসাইছি। এই মানটা এখন আমাদেরকে ভরবেগের ক্ষেত্রেও বসাতে হবে। এই যে আমরা ভি বি ওয়ান এর মানটা এখানে বসাই, তাহলে এখানে যদি 0 হয়, তাহলে আমরা অনায়াসে কিন্তু এখানে ভি টুর মানটা কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করি। ভি2 সমান আমরা অলরেডি পেয়ে গেছি এম এ ভি এ ওয়ান ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। আমরা কিন্তু অনায়াসে কিন্তু এখানে ভি2 এর মানটা বের করে ফেলেছি। কিভাবে? এই যে ভি বি ওয়ান সমান 0, এখানে যদি আমরা 0 বসাই, তাহলে আমার পুরো অপশনটুকু 0, তখন কিন্তু আমার এটা পড়ে থাকে এম এ প্লাস ভি এ ওয়ান ডিভাইডেড বাই এই পাশ থেকে এম এ প্লাস এম বি। তোমরা লক্ষ্য করলে বুঝবা যে গত মনে হয় সম্ভবত 10 নম্বর কি 9 নম্বর ক্লাসে কিন্তু আমরা এটা পেয়েছিলাম, যে যখন আমরা তার ভ্রামক বেগ বের করেছিলাম, তার মোট বেগ বের করেছিলাম, তখন তার বলেছিলাম কি ভর বেগের সমষ্টি ডিভাইড বাই ভরের ভ্রামক। এটা কিন্তু আমরা এর আগে কোন একটা ক্লাসে করেছি, তোমরা যদি বুঝতে পারো। দেখো এই ইকুয়েশনটা কিন্তু আসলে সেই জায়গা থেকে এসেছে, সেই জায়গা থেকে এসে গেছে, অর্থাৎ এইখান থেকেই কিন্তু আমরা ওইখানেও যেতে পারে, উল্টা কথাও বলা যেতে পারে। তাহলে আমরা ভি2 এর মানটা পেয়ে গেছি। এই ভি2 এর মানটা এবার আমরা কোথায় বসাতে পারি? দেখো 6 নম্বরের মান 5 নম্বর সমীকরণে বসিয়ে পাই। অর্থাৎ এই ভি2 এর মান যদি আমরা 6 নম্বর এটা 5 নম্বরে বসাই, তাহলে 5 নম্বরে কি আছে একটু দেখে আসি। 5 নম্বরে আছে k2 ভাগ k1 সমান এই যে মাত্র পেলাম, যেটা এর আগের পৃষ্ঠায় আছে এম এ প্লাস এম বি ডিভাইড বাই এম এ ভি এ ওয়ান তার স্কয়ার, আর সাথে ভি2 এর স্কয়ার আছে। আমরা অলরেডি ভি2 এর মানটা কিন্তু পেয়ে গেছি। এই দেখো ভি2 এর মান আমরা এখানে পেয়ে গেছি। এই মানটা আমরা এখানে বসাবো। খেয়াল করতে হবে যখন আমরা বসাবো তখন তারপরে কিন্তু একটা স্কয়ার আছে। এই স্কয়ারটা যখন আমরা বসাবো তখন আমরা একবারে স্কয়ারের মানটা করার চেষ্টা করব, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই দেখো আমরা যে কাজটা করেছি, এই এম এ প্লাস এম বি আর এম এ ভি এ ওয়ান তার স্কয়ার এটাকে বাম পাশে রেখে এই ভি স্কয়ারের মানটাকে ডান পাশে বসাইছি। ভি স্কয়ার মানে ভির মানটা কত? এম এ ভি এ ওয়ান ডিভাইড বাই এম এ প্লাস এম বি। এই দেখো এম এ প্লাস এম বি ব্র্যাকেটে হোল স্কয়ার করছি। কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু এটা হাতে কলমে করলে আরো বেশি ভালো হতো, এই আর এটা কি। এটা এটা আসলে আমাদের এখন ভার্চুয়াল ক্লাস, তোমাদের কাজ হবে আমরা যখন পড়বো তোমরা কিন্তু অবশ্যই কাগজ কলম নিয়েই পড়বা। আমি বারবার তোমাদের কিন্তু এই কাজটা বলি যে তোমরা যদি খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা যদি মুখস্থ আমি যেভাবে বলতেছি এইভাবে কিন্তু তোমরা আসলে তোমরা পাঠ পাঠ না করলে কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হবে না। আর জি স্যার। আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি, তোমরা যদি পাঠ পাঠ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু আর এটা পড়া লাগবে না। এই যে এটার পর এটা আসবে, এটার পর এটা, তোমরা কিন্তু নরমালি ওই যে আমি তোমাদেরকে যখন এক নজরে বা রিভিউ করি তখন কিন্তু আমি তোমাদের ধাপগুলো বলে দিই যে এই ধাপের পরে এই ধাপ আসবে, এই ধাপের পরে এই ধাপ আসবে। আর এইগুলো যদি তোমরা মাথার ভিতরে ঢুকায় রাখতে পারো, তাহলে অ্যাটলিস্ট তোমাদের কিন্তু এই ইকুয়েশন গুলো ভুল আর কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। এই কথা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে আমরা এখন যে কাজটা করবো, এখন একটু আমরা স্কোয়ার যদি আমরা তুলে ফেলি,
এই দেখো তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, এই নিচের পাটাও স্কয়ার আছে, উপরে পাটাও স্কয়ার আছে। এই দেখো নিচের এম এ প্লাস এম বির উপরে যদি স্কয়ার থাকে, এই দেখো উপরে একটা এম এ প্লাস এম বি আছে, তাহলে কাটাকাটি করলে নিচে কি থাকবে বলো তো? স্যার একটা এমএ প্লাস এমবি থাকবে। গুড, এর যেহেতু স্কয়ার আছে তাহলে একটা পড়ে থাকবে, সেটা হচ্ছে এম এ প্লাস এম বি থাকবে। আবার দেখো এম এ আর ভি স্কয়ার এ ওয়ান আছে, তাহলে এখানে আছে এম স্কয়ার ভি স্কয়ার, তাহলে এম স্কয়ার আর ভি স্কয়ার যদি হয় তাহলে এই ভি স্কয়ার আর ভি স্কয়ার কাটে, তাহলে উপরে পড়ে থাকে কি? স্যার ওপরে থাকবে শুধু এমএ। গুড, তাহলে আমরা দেখি পরের ধাপে দেখি, পরের লাইনটা দেখি, দেখো তো আছে কিনা। জি স্যার। পরের লাইনে কি এম এ আছে? শুধুমাত্র তুমি যদি লক্ষ্য করো তাহলে এম এ প্লাস এম বি আর এই এম এ প্লাস এম বি এটা কাটাকাটি করে নিচে পড়ে আছে শুধু এম এ প্লাস এম বি। আর এই পাশে এম এ স্কোয়ার, এই পাশে এম এ আছে, আর এই পাশে এম এ স্কোয়ার আছে, তাহলে এই এম এ আর এম এ স্কোয়ার কাটলে উপরে শুধু এম এ থাকে, এই এম এ আছে উপরে, আর এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার কাটাকাটি করলে শেষ। কি বুঝতে অসুবিধা? না স্যার। তাহলে তুমি একটু এই যে, আচ্ছা এই কে ওয়ান আর কে টু কি ছিল মনে আছে কি তোমাদের? স্যার ওটা গতিশক্তি ছিল। গতিশক্তি ছিল। তাহলে আমরা বলেছিলাম আমাদের প্রশ্নটা ছিল কি, যে অস্থিরতাবক সংঘর্ষে গতিশক্তি হ্রাস পায়, তাহলে গতিশক্তি হ্রাস পায় কিনা একটু এই যে 7 নম্বরের ডান পাশ থেকে স্পষ্ট যে অস্থিরতাবক সংঘর্ষে গতিশক্তি হ্রাস পায়, কিভাবে স্পষ্ট হলো সেটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। খেয়াল করো, যদি গতি শক্তির সাথে ভরের একটা সম্পর্ক আছে তাহলে কে টু ভাগ কে ওয়ান, আর এখানে এম এ ডিভাইড বাই এম এ প্লাস এম বি। আচ্ছা যদি 10 কেজি ভরের বস্তু এম এর যদি 10 কেজি হয় আর এম বি যদি 15 কেজি হয়, তাহলে এই দুটোর যোগফল কত হবে? স্যার 25 কেজি। 25 কেজি। আর তাহলে 10/25 হবে। খেয়াল করো ডান পাশের সমীকরণটা কি হবে? 10/25। আচ্ছা এটা কি গতিশক্তির অনুপাত কি বাড়লো না কমে গেল? স্যার কমে যাবে। কমে যায়, কারণ উপরে যদি এটা থাকতো যে এম এ প্লাস এম বিটা যদি উপরে যেত আর এই এম এটা যদি নিচে আসতো, তাহলে কিন্তু অবশ্যই গতিশক্তি হ্রাস, তখন কিন্তু এটা কিন্তু আর বৃদ্ধি পেত। কিন্তু প্রশ্ন এখানে আছে কে টু ভাগ কে ওয়ান, খেয়াল করেছো? কে টু ভাগ কে ওয়ান, তাহলে তোমরা যদি মানে আমরা যদি এই গতিশক্তি গুলো আলাদা করে বের করি, তাও কিন্তু দেখো আদি গতিশক্তি এটা কত হয়েছে। আমরা যদি এটা যদি এরকম হয়, উপরেরটা যদি 100 হয় আর নিচেরটা যদি 200 হয়, তাহলে 1:2 হয়ে যায়, হাফ হয়ে যাচ্ছে 1:2, তার মানে এদের অনুপাত হয়ে যাচ্ছে 1:2। তার মানে গতিশক্তি অস্থির সংঘর্ষে কিন্তু গতিশক্তি হ্রাস পাচ্ছে। কি তোমরা কি পারবা এই পর্যন্ত? জি স্যার পারবো। তাহলে আমরা আমরা এর এক নজরে রিভিউ করব। আমরা প্রথমত দুইটা বস্তু নিয়েছিলাম, একটা হচ্ছে A1 ভরের A1 অবস্থানে আছে আর একটা B অবস্থানে আছে। এই দুটা বস্তুর মধ্যে একটার ভর হলো MA আর একটা হলো MB। প্রথমটার বেগ হলো VA1, পরেরটা আছে VB1। এই দুইটা বস্তু কোন একটা সময় সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে তারা B1 এই VB2 VA2 এবং VB2 হয়েছে। এই দুইটা বেগ একভূত হয়ে যখন চলেছে তখন তাদের বেগ হয়ে গেছে V2, ওয়ানলি V2, এই যে ওয়ানলি V2। খেয়াল করতে হবে, তখন আমরা ওইখানে তিনটা ধাপ বের করেছি। একটা হলো ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পূর্বের এবং পরের পরস্পর সমান করেছি, যা এই ইকুয়েশনে দেওয়া আছে, এই যে মাথার উপরে দেওয়া আছে। 2 নম্বর ধাপে এসে করেছি কি, সংঘর্ষের পূর্বের গতিশক্তি K1 বের করেছি। 3 নম্বর ধাপে এসে সংঘর্ষের পরের গতিশক্তি বের করেছি। এই পরের গতিশক্তি যখন আমরা বের করেছি, পরের ধাপে এসেই বলতেছি যে B1 ভরের বস্তু, অর্থাৎ বি অবস্থানে যখন বস্তুটা ছিল ওই অবস্থানে যদি বস্তুটা স্থির থাকতো, অর্থাৎ MB ভরের বস্তুটা যদি স্থির থাকে, তখন ওই পরের বস্তু এসে তার সাথে সংঘর্ষে কিন্তু লিপ্ত হতে পারে। আর যদি লিপ্ত হয় তখন কি ঘটনা ঘটে, তখন ওই V1 এর মানটা যদি আমরা শূন্য করে ফেলতে পারি, তখন ওইখান থেকে কিন্তু আমরা অনায়াসে K1 এবং K2 এর মান জায়গায় আমরা V2 এর মান একটা বের করতে পারি। এই V2 এর মান কিন্তু এই ভরবেগের সমষ্টি থেকে, ভরবেগ থেকে V2 এর মান বের করতে পারি। আবার K1 K2 এবং K1 এর বসায়ে ওটা একটা অনুপাত করে রেখে এই V2 এর মান যদি আমরা K2 ভাগ K1 এ বসাই, তাহলে আমরা অনায়াসে একটা মান ফর্মুলা পেতে পারি। সেই ফর্মুলা আছে MA ডিভাইড বাই ME প্লাস MP। অর্থাৎ ডান পাশ থেকে স্পষ্ট যে অস্থিরতাবক সংঘর্ষে গতিশক্তি সবসময় কি পায়? স্যার হ্রাস পায়। হ্রাস পায়। তাহলে কি পারা যাবে না সবাই?
জি স্যার পারবো। তোমরা কি কেউ বলতে পারবা এটা? স্যার পারবো, একটু বেঁধে যেতে পারে। আচ্ছা একটু আমি খেয়াল করি, এই জিনিস কি তোমরা এর আগে কোনোদিন পারতে? অত এর আগে তো কোনোদিন পড়োনি এগুলো, পড়ছো এর আগে? না স্যার। অথচ এখন কিন্তু তুমি একবার পড়েই তুমি কিন্তু এটা কিন্তু মোটামুটি বলার মতন পরিবেশ তৈরি করে ফেলছো। তুমি যদি এটা হাতে কলমে প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি যে তোমরা এখান থেকে খুব ভালো করবা। ঠিক আছে, তাহলে আমরা পরের আর কোনো কোশ্চেন আছে কিনা আমরা দেখে আসি। পরের ধাপে ওইখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা কি খেয়াল করতে হবে। 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। খেয়াল করো, দুই পাশ থেকে আসছে, আস্তে 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 একটা জায়গায় ধাক্কা খেয়েছে। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে এক কত বেগে চলবে? খেয়াল করো, এই দুই পাশ থেকে দুজন আসছে, ধাক্কা খেয়েছে, দুটো একত্রিত হয়ে চলা শুরু করেছে। হতে পারে না এটা? জি স্যার পারে। তাহলে সেই ক্ষেত্রে তার মোট একত্রিত বেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখে আসি কি কি দেওয়া আছে। দেওয়া আছে m1 সমান 40 কেজি, তাহলে m2 সমান কত বলো তো? 60 কেজি। তাহলে একটু বলো তো u1 কত, দেখি কেমন করো, বলো u1 কত? স্যার 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। তাহলে u2 সমান কত বলো তো? 5 মিটার পার সেকেন্ড। একটু চিন্তা করে বলো, -5। 5 মিটার পার কত কত বলো? -5। গুড, -5। কেন -5? কারণ একে পরস্পরের বিপরীত দিক থেকে এসছে, এই কারণে যে কোনো একটা প্লাস একটা মাইনাস। ধাক্কার পর বস্তু একত্রিত যুক্ত হয়ে চলবে। তাহলে আমরা ধরি v1 v2 সমান v। এই মাত্র আমরা যে সলিউশনটা করলাম সেটা কিন্তু এটা আমরা জানি। শুধু দেখো ভরবেগের সাথে সংশ্লিষ্ট আছে, শুধু ভরবেগ। তাহলে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান, এই যে মাত্র যে ইকুয়েশনটা করলাম, তোমরা খেয়াল করে আমরা একটু পিছনের দিকে যাই, তাহলে এই যে ইকুয়েশনে আমরা মানটা বসাবো, আর কিচ্ছু না। এই দেখো m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এখন ওইখানে আমরা সরাসরি ইকুয়েশনটা পেয়েছি, এখানে আমরা এখন পেতে পারি। এই দেখো এইবার মানটা বসাই দিয়েছি v1 v2। এই দেখো v1 v2 সমান v। তাই যদি হয় তাহলে ভিটা একবারে কমন নিয়ে নিয়েছি, আর এই ইউটি এর মানটা মাইনাস মাইনাস দিয়ে দিয়েছি। কি বুঝতে অসুবিধা? না স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে এবার পরের ধাপে আমরা একটু দেখি ভির মানটা কিভাবে বের করতে পারি। এই যে কিছুই করিনি, জাস্ট ভাগ করে দিয়েছি। ভাগ করার পরে যে কাজটা হয়েছে, দেখো মান বসাইছি, m1 এর মান 40 কে, আর u1 এর মান 10 400, আর 60 ইনটু 5, তার মানে 60 ইনটু 5 মানে 300। তাহলে 400 বিয়োগ 300 সমান উপরে থাকছে 100, আর নিচে 60 প্লাস 40 প্লাস 60 সমান 100। তাহলে 100 100 ভাগ করলে কত হবে? 100 ভাগ 100 সমান করলে কত হবে? 1 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে কিন্তু কথা কিন্তু দেখো, বস্তুর এই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন যদি আরো এর সাথে একটু অ্যাড করতে পারতো, বস্তুদ্বয় একত্রিত যুক্ত হয়ে কত বেগে কোন দিকে চলবে, দিকের মানটাও কিন্তু তোমাকে বলে দিতে পারতো। আচ্ছা এটা প্লাস হয়েছে না মাইনাস হয়েছে? স্যার মাইনাস এই প্লাস এসছে। প্লাস শেষ। তাহলে বুঝতে হবে প্লাস কোনটা দেওয়া আছে এখানে, প্লাস আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা এর সাথে চলে যাবে, অর্থাৎ u1 যেদিকে আছে বস্তুর বেগও কিন্তু একত্রিত বেগও কিন্তু ওই দিকেই হবে। প্রশ্ন মনে এখন একটা জাগতেই পারে, স্যার মাইনাস যদি আপনি ওইটাই দেন তাহলে কি ঘটনা ঘটবে দেখান। তুমি যদি এই যে আমরা তো u1 ধরেছি প্লাস আর u2 ধরেছি মাইনাস, এটা আমরা কি মুখস্থ করলাম? আমরা কি এটা না মুখস্থ? স্যার, স্যার এটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলতেছি যে এখানে কি আমরা মানে ভর না বেগের ক্ষেত্রে দেখবো? হ্যাঁ যে বেগের ক্ষেত্রে। এখানে তো বেগ যেখানে বেশি হবে সেই দিকে যাবে, বস্তুটা সেই দিকে যাবে। ইয়েস 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 ইয়েস। খেয়াল করো, না না, বেগ আচ্ছা যেদিকে বেশি না, বেগ যেদিকে বেশি না, সিস্টেমটা হলো এটা কি প্লাস না মাইনাস? এই স্যার প্রথমটা তো প্লাস আছে। ভির মানটা বের হয়েছে কি প্লাস না মাইনাস? ও এটা প্লাস বেরিয়েছে তাহলে স্যার। প্লাসের দিকেই যাবে। প্লাস আছে কোনটা, u1 আর না u2? স্যার u1। u1 এর দিকে যাবে। তাহলে এবার আমি আরেকটু কারেকশন করতেছি, তুমি একটু একটু খেয়াল করো। এবার আমি এই u1 দিয়েছি মাইনাস আর u2 দিয়েছি প্লাস, তাহলে এখানে অ্যানসারে কিন্তু মাইনাস চলে আসবে। অ্যানসারে মাইনাস আসবে না, তখন এইটা মাইনাস থাকবে আর এটা প্লাস থাকবে। তাহলে 400 বিয়োগ -400 প্লাস 300 মানে -100 ভাগ 100, তাহলে -1 এসে যাবে। তার মানে আবারও সেই 1 এর দিক হবে। তাহলে তুমি ইচ্ছা করলেই ভরবেগ যার বেশি, মনে রাখো ভরবেগ যার বেশি আসলে তার দিকও
তার দিকে বেশি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, মানে ভরবেগ যার বেশি হবে সেই দিকে যাবে। তার তার সেই দিকেই চলবে, কারণ তার গতিশক্তি জি এক্ষেত্রে একটা ভরবেগ যার বেশি সেটা না, যার বেগ বেশি তার দিকেই চলবে। কারণ এই দেখো এই গতিশক্তির উপরে ডিপেন্ড করে, কিন্তু এটার গতিশক্তি বেশি কার 40 এবং এই দেখো এটা 10 আর এটা 5, তাহলে বেগ হলো বেশি হলো U1 এর, তাহলে U1 এর দিকে যাবে। কারণ হলো এটা হাফ এম স্কয়ার, ইকুয়েশন হাফ এম স্কয়ার বসায় দেখো কার গতিশক্তি বেশি, তুমি ইজিলি বের করতে পারবা। তো এই ছিল তাহলে এটা আমাদের অ্যানসার। এটা কি এখন তো বুঝতে পারবা নাকি? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ তাহলে তোমাদেরকে। জি স্যার। গুড। আমরা মোটামুটি বলা যায় যে অনেকগুলো জিনিস আজকে শিখে ফেললাম। আমরা অস্থির সংঘর্ষে কিভাবে শক্তি হ্রাস পায় তার সাথে একটা লিঙ্ক রেখে একটা ম্যাথও শিখলাম। তার আগে সংঘর্ষ কি, সংঘর্ষের প্রকারভেদ শিখলাম। তোমাদের একটা হোমওয়ার্কও দিয়েছি যে তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবা যে কি করে ওইটার পার্থক্য শেখা যায়। তোর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? না স্যার। গুড। তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা বাড়ির কাজ দেখে কি দেওয়া আছে। সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রতিপাদন করতে হবে। আমরা শুধুমাত্র পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি পড়েছিলাম। এখন তোমাদের কাজ হবে বাড়িতে সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতিও কিন্তু একটু তোমাদের দেখে ফেলতে হবে। কি পারা যাবে না? জি স্যার। গুড। তাহলে আমরা দেখি আমাদের এখানে আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে কিছু রেফারেন্স বইয়ের নাম দিই এবং এই বইগুলো তোমরা সংগ্রহ করে এখান থেকেও কিন্তু তোমরা মিলাই এইগুলো পড়তে পারো। তো ধন্যবাদ সকলকে। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। তো দেখতে দেখতে আমরা বেশ অনেকগুলো ক্লাস কিন্তু শেষ করে ফেলেছি। তো তোমরাও অনেক কষ্ট করে ক্লাসে সংযুক্ত হচ্ছ। আমার বিশ্বাস যদি তোমরা খাতা কলম নিয়ে যদি পড়ালেখায় এই আমাদের ক্লাসগুলো দেখতে থাকো বা এই ক্লাসগুলো যদি পড়ালেখার মানে ক্লাসের সাথে সাথে যদি খাতা কলমে করতে শুরু করো তাহলে নিশ্চিতভাবে তোমরা কিন্তু ভালো করবে, এই বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে। তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থেকো। তো একটা কথা না বললেই নয়, যে সেটা হলো যে একটু একটু কথা একটু শোনো। সেটা হলো যে মাইক্রোফোনটা অফ করো। সেটা হলো যে এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে যতটুকু প্র্যাকটিস করবা এই প্র্যাকটিসটা কিন্তু তোমার একদিন অনেক বড় হয়ে দেখা দিবে। তুমি হয়তো এখন বুঝতেছো না, কিন্তু পরবর্তী জীবনে এই যে তোমার ধারাবাহিকতা, তোমরা জানো আমি যদি একটা পাথর, সে যত দামি পাথরই হোক না কেন, সেটা যদি তুমি একটা জায়গায় রেখে দাও তাহলে কিন্তু আস্তে 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 কিন্তু ওই পাথরের উপরে শ্যাওলা জন্মগ্রহণ করে। একসময় কিন্তু সে মরিচা পড়ে যায় একটা জায়গায়, কিন্তু ওর উপরে সে কিন্তু শ্যাওলা আমরা ওটা কি বলি পিস্তিল আকার ধারণ করে, ওটা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। কিন্তু সে যদি রানিং থাকে, চলমান থাকে, তাহলে কিন্তু সে কিন্তু পিস্তিল হওয়ার সুযোগ থাকে না, ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে না। এই জন্য এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য যে প্রোগ্রামটা হাতে নিয়েছে, যে প্রতিনিয়ত আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের সাথে সংযুক্ত হতে পারছো, এটা কিন্তু তোমরা যদি রেগুলার সংযুক্ত হয়ে যদি এই পড়ালেখাগুলোকে তোমরা চলমান রাখতে পারো, তাহলে আমি নিশ্চিতভাবে তোমাদেরকে বলতে পারি অবশ্যই তোমরা সফল কাম হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য দোয়া রেখো। ধন্যবাদ সকলকে আবারও।